প্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বাউল গান অনুষ্ঠানে। বাউল গান আপনারা অনেকদিন ধরে দেখছেন, তাই এই অনুষ্ঠানের নিয়ম কানুন এখন আর আপনাদের বলবো না। আপনারা সবাই এই অনুষ্ঠানের নিয়ম কানুন জানেন। শুরুতেই আমরা পরিচয় করিয়ে দেই আমাদের প্রশ্নকারীদের, যারা অধীর আগ্রহে বসে থাকেন ভাবনাকারীদের জন্য। আপনারা কি করেন? ঢাকা মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে পড়ি। ঢাকা মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে পড়েন। রোগ নিয়ে পড়াশোনা এখন শুরু হয়। জি কিছুদিন পরে শুরু হবে। সামনে পরীক্ষা না তো? জি পরীক্ষা পাঠিয়ে দিয়ে দেওয়া হবে। ভালো হবে না, কিন্তু আপনি কি হতে চান সেটা আমরা জেনেই ফেলেছি, চিকিৎসক হতে চান। তাহলে সেটা নিয়ে প্রশ্ন করছি না, প্রশ্ন করবো অন্য কিছু নেই। আপনি পড়াশোনার পাশাপাশি আর কিছু করেন? জি আমি বিতর্কের সাথে যুক্ত জড়িয়ে আছেন, বিতর্কের সাথে বিতর্ক করেন। আজকে তাহলে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে আপনি এই অনুষ্ঠানে এসেছেন। করছি করেন। আমি যেহেতু মানুষ, আমি বস্তু, তার মানে জায়গা লাভ করে আছি, আমি এখানেই আছি। দ্বিতীয় যুক্তি, আমি যেহেতু জাদুকর নই, পুডিং বা জুয়েলারি নই, আমি এখানে এই অন্তত আছি, এরকম খেয়ালি তৈরি করা আমার পক্ষে সম্ভব না। তৃতীয় যুক্তি, সদাশয় উপস্থাপক আমাকে দেখতে পাচ্ছেন, তার সুন্দর হাসি আমি দেখেছি, এবং উনি আমার খুশি মুখে খেয়ালি হাসি দেখেছেন। সুতরাং আমি এখানে আছি। আর তিনি এখানে আছেন কি না আছেন সেটা আমাদের জিজ্ঞেস করলেই কিন্তু প্রমাণ হয়ে যাবে। যাক, আপনারা তো বুঝতেই পারছেন, তিনিও আছেন, আমিও আছি, এবং তার পাশে আছেন আরেকজন লাল টুকটুকে জামা পরেছেন। আপনার নাম? জেসমিন আক্তার জাহান পান্না। পান্নার মতো সবুজ, কিন্তু আপনার জামাতে লাল। পান্না কি করে? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স পরীক্ষা দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে পড়াশোনা করছেন, অনেক পড়াশোনা করছেন, মাস্টার্স দিয়ে ফেলেছেন। এর পাশাপাশি আর কি করে? এর পাশাপাশি লেখালেখি করে একটি পত্রিকার সাথে জড়িত। আপনি কি ভাবছেন লেখালেখি নিয়ে আপনাকে প্রশ্ন করবো? মোটেই না। আপনার প্রিয় একটি তরকারির কথা বলুন। প্রিয় একটি তরকারির নাম হচ্ছে বেগুন। বেগুন নাকি বেগুন ভাজা? কোনটা? বেগুন ভাজা। বেগুন ভাজা। আপনাকে মনে করিয়ে দিচ্ছি আমি আপনার প্রিয় তরকারির কথা। যে বলুন কেন আপনার এটা এত প্রিয়? বেগুন ভাজা কারণ রান্নার রাজা, আর বেগুন ভাজা খেতে খুবই মজা, আর রান্না করতেও খুব সহজ। খুব সহজ, এবং সেই জন্য তার খুব ভালো লেগেছে। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি আমাদের ভাবনাকারীদের কাছে। দেখা যাক তাদের প্রিয় খাবার বেগুন ভাজা কিনা। এখানে দাঁড়িয়ে আছেন যিনি, তিনি আমাদের অনুষ্ঠানের প্রথম ভাবনাকারী। আপনার নাম? হাসনা শিরিন। হাসনা শিরিন। ডাক নাম আছে নাকি? হ্যাঁ, মিতা। মিতা। মিতার সাথে মিলিয়ে আপনাকে একটা প্রশ্ন করা যাক। উত্তরটা কিন্তু আপনার নামের সাথে মিল আছে। আপনি বলেন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী চতুষ্পদ প্রাণীর নাম কি? আপনার নামের সাথে মিল আছে। হ্যাঁ, চিতা। মিতার সাথে চিতার মিল আছে, এবং আপনি ভাবছেন এইখানে আপনার জন্য বিষয় আছে। এইখানে না, আমি আপনাকে ঠিক করে দেব আপনার বিষয় কি। আপনার ভাবনার বিষয় হচ্ছে পুষ্টি, খাবার। একটু আগে খাবার নিয়ে কথা হচ্ছে, বেগুন ভাজা। আপনার ভাবনার বিষয় হচ্ছে খাবার, আপনি দুটো খাবার নিয়ে ভাববেন। আমাকে বলবেন। হ্যাঁ, একটা হলো আরেকটা। হ্যাঁ হ্যাঁ, মিতা ভেবেছেন দ্বিতীয় ভাবনাটি একটু অন্যদিকে। দেখা যাক আমাদের প্রশ্নকারীরা এই ভাবনাটি খুঁজে বের করতে পারেন কিনা। শুরু হচ্ছে বাউল বিভাগের আজকের প্রথম ভাবনার প্রথম প্রশ্ন। মিতা প্রস্তুত, পান্না এবং সুদীপ প্রস্তুত। দেখা যাক প্রথম প্রশ্ন কি হয়। আমি আপনাকে প্রথম প্রশ্ন করছি, আপনি জানিয়ে ভাবছেন এটা কি কোনো খাদ্য? হ্যাঁ, এটা একটি খাদ্য। এই খাদ্য কি উদ্ভিদ জাতীয়? কেন, আপনি কি নিরামিষভোজী? সেটা কোনো কথা না, আপনি প্রশ্নের জবাব দেন। হ্যাঁ, এটা উদ্ভিদ জাতীয়। আচ্ছা, এই খাদ্য কি সবসময় বাজারে পাওয়া যায়? হ্যাঁ, মোটামুটি সবসময় পাওয়া যায়। এটা কি কোনো প্রকার ফল? না, এটা কোনো প্রকার ফল। এটা কি কোনো সবজি? হ্যাঁ, সবজি। সবজিটি কি লতা জাতীয় উদ্ভিদ? হ্যাঁ, লতা জাতীয় উদ্ভিদ হয়। আচ্ছা বলুন তো, এই রং কি হলুদ হয়? হ্যাঁ, হলুদ হয়। ও আচ্ছা, বলুন তো এর আকৃতি কি গোলাকার? হ্যাঁ, সাধারণত গোলাকারই হয়। এটা কি অনেক বড় হয়? হ্যাঁ, একটা ওজন 20-30 কেজিরও বেশি হতে পারে। সবজিটি কি মিষ্টি স্বাদযুক্ত হয়? কেন, মিষ্টি খাবার কি আপনার পছন্দ? হ্যাঁ, মিষ্টি স্বাদযুক্ত হয়। আমরা তো উত্তরটা ধরে ফেলেছি। আপনি নিশ্চয়ই মিষ্টি কুমড়া নিয়ে খাচ্ছেন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি মিষ্টি কুমড়া নিয়ে খাচ্ছিলাম। একটি কবিতা আছে যেখানে গৃহকর্তা ভিক্ষুককে ভিক্ষা দেন চাল কুমড়ো, চালও দিলেন, কুমড়াও দিলেন। কিন্তু আজকে আমরা বলছি মিষ্টি কুমড়ো নিয়ে। আসুন শোনা যাক মিষ্টি কুমড়ার পুষ্টিগুণ সম্পর্কে পুষ্টি বিশেষজ্ঞ ডাক্তার আসিরুল হকের কাছ থেকে। মিষ্টি কুমড়ার শাক এবং মিষ্টি কুমড়া দুটি ভিটামিন এ সমৃদ্ধ তরকারি। ভিটামিন এ এর প্রধান কাজ হল শরীরের আবরণগুলোকে সুন্দর এবং স্বাভাবিক রাখা। যেমন আমাদের শরীরের সম্পূর্ণ আবরণ হচ্ছে ত্বক, মুখমণ্ডলের ভিতর থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত এর আবরণ, শ্বাসনালী, নাক থেকে ফুসফুস পর্যন্ত। তেমনি
বিভিন্ন আবরণগুলো, তার মধ্যে খুবই দামি আবরণ হলো চক্ষু। এটাকে সুন্দর রাখার জন্য ভিটামিন এ খুবই কার্যকর। দেখার জন্য ভিটামিন এ খুবই উপযোগী, যা মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়ার শাক আমাদের যোগাতে পারে। এছাড়া এর মধ্যে পাওয়া যায় বি ভিটামিন। এটা বি ভিটামিন সমৃদ্ধ, যেমন থায়ামিন এবং রিবোফ্লাভিন, যা মুখের ঘা, মুখের কোনায় ঘা, জিহ্বায় ঘা প্রতিরোধে সাহায্য করে, শরীরে জ্বালা পোড়া কমাতে সাহায্য করে। আর একটা খুবই দরকারি কাজ করে, তা হলো আমরা যে খাবার থেকে শক্তি গ্রহণ করি তা শরীরে কাজে লাগাতে সাহায্য করে। এছাড়া মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়ার শাক থেকে পাওয়া যায় কিছুটা ভিটামিন সি, কিছুটা আয়রন, ক্যালসিয়াম এবং কিছু খনিজ লবণ। মিষ্টি কুমড়ার বিচি এটা খুবই দামি খাবার। এর মধ্যে যে আমিষ আছে তা ডালের আমিষের মতো, এবং এর মধ্যে যে চর্বি বা ফ্যাট আছে তা বাদামের ফ্যাটের মতো। এর খাদ্য শক্তির পরিমাণ অনেক বেশি, যা শিশু এবং সব মানুষের জন্যই একটা ভালো খাবার। ভিটামিন এ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে মিষ্টি কুমড়া এবং শাকসবজি খুবই কার্যকর এবং আমাদের খাওয়া উচিত। এছাড়া এর মধ্যে খাদ্যাংশ আছে, বিশেষ করে শাকের মধ্যে, যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। যাদের রুচি কম তাদের রুচি বাড়াতে কিছু সাহায্য করে। তবে একটা কথা মনে রাখবেন, যদি তরকারিতে তেলের পরিমাণ কম হয় তাহলে ভিটামিনগুলোর বেশিরভাগ, বিশেষ করে ভিটামিন এ এর বেশিরভাগই মলের সাথে বের হয়ে যায়। অতএব রান্নায় তেলের পরিমাণ বাড়াবেন এবং ভিটামিন এ এর অভাবজনিত এবং বি এর অভাবজনিত সমস্যাগুলো প্রতিরোধে এর খাওয়া বাড়িয়ে সাহায্য করবেন। আপনি যা ভাবছেন তা কি কোনো খাদ্য? হ্যাঁ, আমি সবসময় খাবার নিয়েই ভাবি। আপনার স্বাস্থ্য দেখে মনে হয় না এই খাদ্য কি সবসময় পাওয়া যায়? হ্যাঁ, মোটামুটি সবসময় পাওয়া যায়। এই খাদ্য কি উদ্ভিদ জাতীয়? উদ্ভিদ ছাড়া অন্যান্য কিছু খাবার আমার ভাবনার সাথে সম্পর্কিত। তার মানে দাঁড়াচ্ছে আপনি কি একসাথে অনেকগুলো খাবার নিয়ে খাচ্ছেন? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এই খাবার কি বিশেষ কোনো রোগের জন্য খাওয়ানো হয়? হ্যাঁ, বিশেষ রোগের জন্য। এই রোগটি কি আমিষের অভাবজনিত কোনো রোগ? না, আমিষের অভাবজনিত কোনো রোগ নয়। এই রোগের উপসর্গ কি আগেই বোঝা যায়? হ্যাঁ, আগেই বোঝা যায়। আচ্ছা, চিকিৎসার অভাবে এই রোগে মানুষের মৃত্যু হতে পারে? অবশ্যই, এটা একটা মারাত্মক রোগ। এই রোগের চিকিৎসায় পানি কি বেশি করে পান করানো হয়? হ্যাঁ, বেশি পরিমাণে পানি পান করানোর অন্যতম চিকিৎসা। আচ্ছা বলুন তো, এই রোগে আক্রান্ত হলে মানুষের শরীরে কি বি ভাইরাসে আক্রান্ত হতে পারে? হ্যাঁ, তা হতে পারে। আপনি তাহলে জন্ডিস রোগের খাবার নিয়ে ভাবছেন? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। জন্ডিস ইদানিং আমাদের দেশে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এই রোগটি একটি ছোঁয়াচে রোগ এবং এটি ভাইরাসের কারণে সাধারণত হয়ে থাকে। জন্ডিসের অনেকগুলো ভাইরাস আছে এবং এদের চিহ্নিত করা হয় এ বি সি ডি ই এই ইংরেজি অক্ষরগুলো দিয়ে। জন্ডিস নিয়ে আজকে আমরা কথা বলবো না, কথা বলবো জন্ডিস রোগীর খাবার নিয়ে। জন্ডিস রোগীর খাবার স্বাভাবিক খাবার যা আমরা খেয়ে থাকি তাই, কেবলমাত্র জন্ডিস রোগী চর্বি, ঘি, মাখন এই জাতীয় খাবার পরিহার করবেন। এছাড়া তিনি খাবেন প্রচুর পরিমাণে পানি এবং তরল জাতীয় খাবার। এটি করা হয় যাতে রক্তে বিলিরুবিনের মাত্রা দ্রুত স্বাভাবিক মাত্রায় চলে আসে এই জন্য। আর একটি দিকে চিকিৎসকরা নজর দিয়ে থাকেন জন্ডিস রোগীর ক্ষেত্রে, সেটি হচ্ছে রোগীর যাতে কোষ্ঠকাঠিন্য না হয় সেই দিকে এবং তার যাতে ভিটামিনের ঘাটতি না হয় সেই দিকে। জন্ডিস নিয়ে যখন আমি এত কথা বলছি তখন সুদীপ অধৈর্য হয়ে যাচ্ছে তার মজার প্রশ্ন নিয়ে। দেখা যাক সুদীপের মজার প্রশ্ন কি। অনেক ভেবেছেন, আমি আরেকটু ভাবনার সুযোগ দিচ্ছি। আপনি এমন একটি খাবারের নাম বলবেন যেটি আসলে একটি খাবার কিন্তু যার নামের মধ্যে দুটি খাবারের নাম রয়েছে। মিষ্টি কুমড়া। এখানে দাঁড়িয়ে আছেন আমাদের পরের ভাবনাকারী। আপনার নাম? ফারজিনা জেসমিন মিতা। ফারজিনা জেসমিন মিতা। পর দুজন মিতা। জি। আচ্ছা, মিতা স্যার। জি। আচ্ছা, মিতা কি করেন? ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সুদীপের সাথে এসেছেন নাকি? জি। তার সাথে এসেছেন? জি, আমরা ক্লাসমেট। আপনার ক্লাসমেট। দেখা যাক আজকে কে যেতে। আপনার ভাবনার বিষয় এইখানে আছে। আপনি তাড়াতাড়ি এখান থেকে নেড়েচেড়ে একটা বল তুলবেন। হ্যাঁ, নাটক অবশ্যই। যদি আগে থেকে ঠিক করা থাকে কি তুলবেন? না, এই নাম্বার মনে হয় কেউ ঠিক করে না। মিতা তুলেছেন শূন্য। শূন্য নিয়ে কি বিষয় এখানে আছে সেটা দেখা যাক। আশা করি কার্ডটা শূন্য হবে না। না, কার্ডটা শূন্য না। মিতা ভাববেন বিজ্ঞান নিয়ে। বিজ্ঞানের একটি প্রিয় বিষয় হচ্ছে মহাশূন্য। কিন্তু আপনার জন্য এখন প্রশ্ন হচ্ছে শূন্য সংখ্যাটি কে আবিষ্কার করেছিল? শূন্য সংখ্যাটি কে
কে আবিষ্কার করেছিলেন আমি ঠিক বলতে পারবো না, তবে এই মুহূর্তে আমি আবিষ্কার করলাম। এই মুহূর্তে আপনি এখান থেকে আপনি আবিষ্কার করছেন। ঠিক আছে, আপনার উত্তর অনেক কাছাকাছি গেছে, কিন্তু শূন্য আসলে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আর্যভট্ট। তাহলে আসুন আমরা মিতাকে ভাবনার সুযোগ দিই। মিতা তাড়াতাড়ি বিজ্ঞান নিয়ে ভেবে আমাকে কানে কানে বলুন। হ্যাঁ, প্রশ্নকারীরা প্রস্তুত এবং মিতা দুটো ভাবনা খুব তাড়াতাড়ি ভেবেছেন। দেখা যাক আমাদের প্রশ্নকারীরা কতটুকু তার ভাবনার উত্তর খুঁজে বের করতে পারেন। শুরু হচ্ছে প্রথম প্রশ্ন। মাননীয় ভাবুক, না শুরু এটা বিতর্ক না, বিতর্ক না। ঠিক আছে বিজ্ঞানে যাই। আমি আপনাকে বিজ্ঞান বিষয়ে প্রথম প্রশ্ন করছি। আপনি কি কোনো বিজ্ঞানের কথা ভাবছেন? জি না, বিজ্ঞানের কথা ভাবছি না। তবে কি কোনো আবিষ্কারের কথা নিয়ে ভাবছেন? জি, আমার ভাবনাটা আবিষ্কার সম্পর্কিত। আচ্ছা, এই আবিষ্কার কি কোনো রকম যন্ত্র? যন্ত্র? এই যন্ত্র কি গৃহস্থালির কাজে লাগে? জি না, গৃহস্থালির কাজে লাগে না। তবে এই যাতায়াতের কাজে ব্যবহৃত হয়? তাও না। আচ্ছা, এই যন্ত্র কি বহনযোগ্য? জি, সহজেই বহনযোগ্য। এই যন্ত্র কি হিসাব নিকাশের কাজে লাগে? কেউ যদি ইচ্ছে করে তাহলে লাগাতে পারে। অফিস আদালতে নিশ্চয়ই এই যন্ত্র ব্যবহৃত হয়। জি, এটা ব্যাপক হারে ব্যবহৃত হয়। আচ্ছা, এই যন্ত্রটি সাধারণত লেখালেখির কাজে ব্যবহৃত হয়? আপনি বোধহয় কাছাকাছি চলে এসেছেন, লেখালেখির কাজে ব্যবহৃত হয়। যন্ত্রটি চালাতে কি বিদ্যুৎ লাগে? সবগুলোর ক্ষেত্রে বিদ্যুৎ লাগে না, তবে কোনো কোনোটার ক্ষেত্রে লাগে। ফিতা বা রিবন কি এই যন্ত্রে ব্যবহৃত হয়? আপনি তো ধরেই ফেলেছেন, লাগে। হ্যাঁ, আমরা আসলে ধরে ফেলেছি। আপনি টাইপরাইটারের কথা ভাবছেন। জি, আমার ভাবনা এটাই ছিল। টাইপরাইটার বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান এবং উদ্ভাবন হচ্ছে টাইপরাইটার। প্রায় প্রত্যেক অফিসে এই যন্ত্রটি অপরিহার্য বস্তু। অফিসের বহু কাজকর্ম এই যন্ত্রটির সাহায্যে করা হয়। টাইপরাইটারের বদৌলতে হাজার হাজার নারী পুরুষের কর্মসংস্থান হচ্ছে। এর জন্য পেট্রোল বা বিদ্যুৎ লাগে না, অথচ এই নির্ভরযোগ্য যন্ত্রটি হাতে লেখার চেয়ে অনেক দ্রুত গতিতে পাতার পর পাতা ঝকঝকে লেখা বের করতে পারে। মাঝে মাঝে শুধু বদলাতে হয় কার্বনের ফিতাটা। 100 বছর আগে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী টাইপরাইটারের এই আবির্ভাবে মানুষের যে অনেক সুবিধা হয়েছিল তাতে সন্দেহ নেই। যান্ত্রিক টাইপরাইটারের আবির্ভাবের কিছুদিনের মধ্যেই বৈদ্যুতিক টাইপরাইটার নিয়ে চিন্তাভাবনা শুরু হয়। তবে নির্ভরযোগ্য বৈদ্যুতিক টাইপরাইটারের সৃষ্টি 19 শতাব্দীর মধ্যে সম্ভব হয়নি। বৈদ্যুতিক টাইপরাইটারের সাথে যান্ত্রিক টাইপরাইটারের মূল পার্থক্য হলো এতে টাইপরাইটারের গতি নিয়ন্ত্রণ, ক্যারেজের অবস্থান পরিবর্তন ইত্যাদি ঘটছে বিদ্যুতের সাহায্যে। ছাপানোর দিক দিয়ে আধুনিক ইলেকট্রনিক টাইপরাইটারের সুবিধার অন্ত নেই। লাইন কতটা চওড়া হবে অতি সহজেই তা স্থির করা যায়। প্রতিটি লাইনের দৈর্ঘ্য টাইপরাইটারের মাপে মাপে ঠিক রাখে, যার ফলে ছাপাগুলো খুব সুদৃশ্য হয়। তাছাড়াও আর কত কি! আমরা অবশ্য আজকাল আর কোনো কিছুতেই অবাক হই না, শুধু বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের বহু বছরের সাধনার ফল পরম আনন্দে উপভোগ করি। এবারে পরের ভাবনা, বিজ্ঞান বিষয়ক দ্বিতীয় ভাবনার প্রথম প্রশ্ন শুরু করছে পারান্না। আপনি কি কোনো আবিষ্কারের কথা ভাবছেন? জি, আবিষ্কারের কথাই ভাবছি। আচ্ছা, এই আবিষ্কার কি কোনো প্রকার যন্ত্র? যন্ত্রই। এই যন্ত্র কি বহনযোগ্য? আপনারা বারবার দেখছি বহনযোগ্যতার বিষয়ের উপর বেশি জোর দিচ্ছেন। কারণ বহনযোগ্যতার সাথে গ্রহণযোগ্যতার একটি মিল আছে। আমরা আসলে গ্রহণযোগ্য হতে যাচ্ছি। সহজে বহন করা যায় এটা। আচ্ছা, এই যন্ত্র কি গৃহস্থালির কাজে লাগে? জি। এই যন্ত্র দিয়ে কি খাবার সংগ্রহ করা যায়? এটি খাবার সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় না, তবে আপনাদেরকে সামান্য সাহায্য করতে পারি। এটা দিয়ে খাবার তৈরিতে সাহায্য করে। তার মানে রান্নার কাজে ব্যবহৃত হয়? জি, আপনি ঠিকই বলেছেন, রান্নার কাজে ব্যবহৃত হয়। এই রান্না করা খাবারে কি ভিটামিন সি থাকে? জি। এই যন্ত্রের সাহায্যে কি মাংস এবং অন্যান্য তরকারি খুব সহজে রান্না করা যায়? আপনার মধ্যে কাছাকাছি চলে এসেছেন। হ্যাঁ, আমরা ব্যাপারটা ধরে ফেলেছি। আপনি বিজ্ঞানের একটি খুব আধুনিক আবিষ্কার নিয়ে ভাবছেন, আপনি কিন্তু খুব সম্ভবত প্রেসার কুকার নিয়ে ভাবছেন। জি, আমি প্রেসার কুকার নিয়ে ভাবছিলাম। হ্যাঁ, প্রেসার কুকার নিয়ে ভেবেছিলেন আমাদের দ্বিতীয় মিতা নাম্বার 2। এই প্রেসার কুকার বিজ্ঞানের একটি আবিষ্কার। এই কুকারে ঢাকনা বন্ধ করা অবস্থায় রান্না করা হয় বলে কুকারের ভিতরে বায়ুর চাপ বেড়ে যায় এবং বায়ুর চাপ বেড়ে গেলে যেটি হয় সেটা হচ্ছে খাবার তাড়াতাড়ি সিদ্ধ হয়। প্রেসার কুকারের মধ্যে সব ধরনের খাদ্যদ্রব্য রান্না করা খাবারে সব ধরনের খাদ্যদ্রব্য বেশি থাকে, এই কারণে যেটি ঢাকনা দেওয়া অবস্থায় রান্না করা হয় বলে খাদ্যদ্রব্যগুলো উড়ে যেতে পারে না পাত্রের সঙ্গে, এবং প্রেসার কুকারে রান্না করা খাবার সিদ্ধ হয় বলে খুব মজাদার হয়। যা এখন এত খাবারের কথা বলতে গেলে সবার খাবারের কথা মনে পড়ে যাবে। দেখা যাচ্ছে পান্না কি যেন মনোযোগ দিয়ে আছে। আপনি কি আছেন পান্না? এটা কি মজাদার প্রশ্ন?
জি, এটা কি মজার প্রশ্ন? এটাই মজার প্রশ্ন। এটাই মজার প্রশ্ন। দেখা যাচ্ছে নিতাকে পান্নাকে দেখাচ্ছে মজার প্রশ্ন। আমি একটি ছবি এঁকেছি, এটা কিছু ভুল আছে, বলতে হবে ভুলটি কি। বলতে হবে ভুলটি কি। এখানে কাঁচির ছবি দেখা যাচ্ছে, কাঁচি খোলা অবস্থায় আছে, এখানে একটা ভুল আছে। ভুলটি কি? ভুলটি কি? বলটি খোলা অবস্থায় কাচের ওই হ্যান্ডেল দুটো হ্যাঁ। ফাঁকা থাকে। হ্যাঁ, খোলা অবস্থায় কাঁচির হ্যান্ডেল দুটো ফাঁকা থাকে। খুব ভালো বলেছেন। এখানে দাঁড়িয়ে আছেন আমাদের আজকের অনুষ্ঠানের সবশেষ অতিথি। আপনার নাম? শামসুন নাহার জয়া। শামসুন নাহার জয়া। জয়া কি করেন? আমি সিটি কলেজে বিকম ফার্স্ট ইয়ারে পড়ি। সিটি কলেজে বিকম ফার্স্ট ইয়ারে পড়ছেন। জয়া, আপনার জন্য একটা প্রশ্ন আছে। সিটি মানে তো হচ্ছে শহর, নগরী। কোন সিটিতে লোক থাকে না? কোন সিটিতে লোক থাকে না? তাড়াতাড়ি তাড়াতাড়ি, চিন্তা করে বলতে হবে না। এটা খুব সহজ, খুব সহজ, খুব সহজ। জয়া পারছেন না, পারছেন না জয়া। জয়া একেবারে চুপ মেরে গেছেন। যে সিটিতে লোক থাকে না সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি হচ্ছে কোনো মানুষ থাকে না, তবে সব শহরে ইলেকট্রিসিটি থাকে। এইখানে আছে অনেকগুলো বল। এই বলের মধ্যে লুকিয়ে আছে জয়ার ভাবনা। জয়া কি বল তুললেন? জয়া একটি বল তুলেছেন। জয়ার নাম্বার হচ্ছে 2। 2-এ যে ভাবনাটি রয়েছে, দেখা যাক কি ভাবনা রয়েছে। জয়ার ভাবনার বিষয় হচ্ছে কৃষি। জয়া দ্রুত কৃষি নিয়ে দ্রুত ভাবনা নেবে, আমাকে বলবেন কানে কানে। হ্যাঁ, জয়া আমার চাইতেও তাড়াতাড়ি ভেবে ফেলেছেন। আমি অবশ্য কিছু ভাবছি না এখন, ভাবছি পরের প্রশ্নটি কি হবে। দেখা যাক পরের প্রশ্নটি কি হয়। প্রথম প্রশ্ন কৃষি বিষয়। আমাদের কৃষি প্রধান দেশে কৃষি বিষয়ক প্রথম প্রশ্নটি আমি করছি। আপনি কি কোনো কৃষি পণ্যের কথা ভাবছেন? না, আমি কোনো কৃষি পণ্যের কথা ভাবছি না। তবে কি আপনি কোনো কৃষি কৌশলের কথা ভাবছেন? না, আমি কোনো কৌশলের কথা ভাবছি না। আপনি কি কোনো কৃষি যন্ত্রের কথা ভাবছেন? না, যন্ত্র নয়। তবে আপনি নিশ্চয়ই কোনো কৃষি সমস্যার কথা ভাবছেন। আমি নিজে কোনো সমস্যায় জড়াতে চাই না, সো কোনো সমস্যার কথা ভাবছি না। আচ্ছা, আপনি বলবেন কি আপনার ভাবনার বিষয় কৃষি উদ্ভিদ জগৎ সম্পর্কিত? অবশ্যই আমার ভাবনার বিষয় উদ্যোগ সম্পর্কিত। তবে আপনার ভাবনার বিষয় কৃষি পণ্য, কৃষি কৌশল, কৃষি যন্ত্র, উপকরণ বা সমস্যা কোনোটাই নয়। বাকি থাকলে কোনো রকম আন্দোলন বা কর্মসূচি। আপনার ভাবনার বিষয় কি এরকম কোনো কর্মসূচি? এখন বোধহয় অনুমান করতে পারছেন। পান্না, আপনার পরের প্রশ্ন তাড়াতাড়ি করুন। যদি তা হয় এবং উদ্ভিদ জগতের সাথে সম্পর্কিত হয়, তবে কি আপনার ভাবনার বিষয় পতিত জমি আবাদ করার জন্য কোনো উদ্বুদ্ধকরণ কর্মসূচি? এরকমটিও নয়। আচ্ছা, এটা কি তাহলে সামাজিক বনায়ন কর্মসূচি? না, তবে কিছুটা কাছাকাছি। তবে আপনি যে যা ভাবছেন সেই কর্মসূচি কি বর্ষাকালের শুরুতে ব্যাপকভাবে সারা দেশে শুরু করা হয়? এমনটি সাধারণত করা হয়। আমরা ধরতে পেরেছি আপনি নিঃসন্দেহে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে ভাবছেন। হ্যাঁ, আমি বৃক্ষরোপণ কর্মসূচি ভাবছি। বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষ আমাদের অত্যন্ত প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ। পরিবেশগত ভারসাম্য রক্ষায় ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গাছপালার অবদান অনস্বীকার্য। গাছপালা শুধু আমাদের নিত্যদিনের কাঠ ও জ্বালানি দেয় না, নানা উপাদেয় ফল ও পশুখাদ্য সরবরাহ করে। ফুল ফুটিয়ে প্রকৃতির শোভা বৃদ্ধি করে, অতিরিক্ত তাপ শোষণ করে পরিবেশকে দূষণমুক্ত ও শীতল করে। গাছ মাটির ক্ষয় রোধ করে ও উর্বরতা বাড়ায়। কিন্তু আমাদের প্রয়োজনে যত গাছ কাটা হয় সে পরিমাণ গাছ লাগানো হয় না। ফলে দেশের বৃক্ষ সম্পদ কমে আসছে, যার ফলে এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য হারাচ্ছে এবং আবহাওয়ায় বিরূপ প্রভাব পড়ছে। এই অবস্থার অবসান ঘটিয়ে প্রকৃতির ক্ষয়ক্ষতি রোধ করার জন্য প্রতি বছর জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে বেশি করে গাছ লাগাতে উদ্বুদ্ধ করা হয়। রাস্তার ধারে, বাড়ির আশেপাশে, বিভিন্ন প্রতিষ্ঠানের আঙিনায় নানা ধরনের গাছ লাগানো যায়। রাস্তার ধারে লাগানো যায় কৃষ্ণচূড়া, বকুল, তেলসুর, রাজকড়ই, দেবদারু, মেহগনি ইত্যাদি। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাঙ্গণে লাগানো যায় অশোক, সোনালু, কাঞ্চন, নিম, লিচু, জামরুল, সুপারি, নারিকেল, সেগুন প্রভৃতি গাছ। গাছ লাগিয়ে পরিচর্যা না করলে বৃক্ষরোপণ থেকে আশানুরূপ ফল লাভ করা যায় না। বৃক্ষরোপণ কর্মসূচির প্রাক্কালে সরকারি নার্সারিতে প্রচুর চারা তৈরি করা হয়। সেখান হতে সহজে নিজের পছন্দ মতো গাছের চারা সংগ্রহ করে লাগানো যায়। পরিবেশকে সুন্দর রাখতে, দেশের সম্পদ বাড়াতে রাস্তা, খাল, বিল, বাঁধের ধারে, পতিত জমিতে, বাড়ির আশেপাশে
যার যার সাধ্যমতো গাছ লাগালে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব। সুদীপ কয়টা গাছ লাগিয়েছেন? সবগুলো বেঁচে আছে? সবগুলো বেঁচে নেই। সুদীপ সত্যি কথা বলেছেন, অনেক লাগিয়েছেন, সবগুলো বেঁচে নেই, কিন্তু দুই একটি বেঁচে আছে, এটা নিশ্চিত। আমরা সবাই যেন গাছ লাগাই, শুধু বর্ষাকালে না, সারা বছরই গাছ লাগানো যায় এবং পরিবেশকে বাঁচাতে হলে গাছ লাগানো খুব সহজ একটি পদ্ধতি। আসুন আমরা সবাই মিলে একটি করে গাছ লাগাই, আর এছাড়া সেই গাছের যত্ন করি। সুদীপ আরেকটু বেশি যত্নবান হলে হয়তো সবগুলো গাছই বেঁচে যেত। এবারে দেখা যাক সুদীপের কাছে কি মজার প্রশ্ন রয়েছে। ভাবুক আমাদের এতক্ষণ ফল নিয়ে প্রশ্ন করেছেন, ফল বিষয়ক একটি প্রশ্ন আমি ওনাকে করব। আপনি এমন একটি ফলের নাম বলুন যার মধ্যে সবগুলো ভিটামিন পাওয়া যায়। খুব তাড়াতাড়ি না পারলে বলতে হবে, পারি না একটা উত্তর আছে। এই ফলটি হচ্ছে পাকা কলা। আমরা খেতে সবাই পছন্দ করি এবং সুদর্শন দেখতে পাই। আমরা অনেকগুলো ফল নিয়ে কথা বলেছি, লেবু, কলা। এমন কোন ফল আছে যেটি কেউ খায় না, ভালো হলে বলতে পছন্দ করে, খারাপ হলে নাম নেয় না? 1 সেকেন্ডের মধ্যে উত্তর, সেটি হচ্ছে পরীক্ষার ফল। কেউ খায় না, ভালো হলে সবাইকে বলা যায়, খারাপ হলে কাউকে বলা যায় না। এবারে আপনাদের জন্য একটি প্রশ্ন। একটি ঘরের বাইরে আপনি দাঁড়িয়ে আছেন, ঘরটির দরজা জানালা সব বন্ধ এবং ভেতরে 4 জন মানুষ বসে আছেন যারা সবাই আপনার অপরিচিত। একজন আপনার নাম ধরে আপনাকে ডাকলেন এবং দরজা খোলার পর আপনি ঘরে ঢুকে ঠিক তারই সঙ্গে কথা বললেন। কি করে বুঝলেন এই 4 জন মানুষের মধ্যে কে আপনাকে ডেকেছেন? এই প্রশ্নের উত্তর পাঠাবেন আমাদের ঠিকানায় আগামী 15 দিনের মধ্যে। আমাদের কাছে চিঠি পাঠাবার ঠিকানা প্রযোজক বাউবি 12, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, ধানমন্ডি, ঢাকা 1205। ঠিকানাটা আমি আবার বলছি, প্রযোজক বাউবি 12, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, ধানমন্ডি, ঢাকা 1205। দেখা যাক আমরা আপনাদের খাম খুলেই বুঝতে পারি কিনা কার উত্তরটি সঠিক। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।